দর্শক, বহুল কাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদেই যেন আটকে রয়েছে দেশের রাজনীতির ভবিষ্যৎ। এই সনদে স্বাক্ষর নিয়ে অনেকটা অনিশ্চয়তাও তৈরি হয়েছে এই মুহূর্তে। শেষ মুহূর্তে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে গুরুতর মতপার্থক্য কী বার্তা আসলে দিচ্ছে, বাংলাদেশের আগামী রাজনীতির ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাচ্ছে, এসবের বিস্তারিত একটু আলোচনা করতে চাই। বিস্তারিতভাবেই দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে আমি দুজন অতিথিকে আজ আমন্ত্রণ জানিয়েছি জুলাই সনদ এবং সংবিধান সংশোধন এই প্রসঙ্গে আলোচনা করবার জন্য। আমার একদম বাঁ পাশ দিয়ে শুরু করছি। আমার সঙ্গে রয়েছেন জিয়া হাসান, উন্নয়ন অর্থনীতি গবেষক। জিয়া হাসান, স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। একই সঙ্গে রয়েছেন আমার সঙ্গে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। ফুয়াদ ভাই, আলোচনা শুরু করতে চাই আপনাকে দিয়েই। আমি যেমনটা বলছিলাম, রাজনৈতিক ক্রান্তিকাল কাটিয়ে একটু যখন আমাদের জাতীয় সংসদ নির্বাচনটা যত কাছে আসছে, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা একটা ডেডলাইন ফিক্স করেছেন এবং বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার একদিনের জন্য বেশি সময় থাকছেন না, নির্বাচন একটা নির্দিষ্ট সময়ই হচ্ছে, তার মধ্যেই দেখা যাচ্ছে যে বহুলকাঙ্ক্ষিত জুলাই সনদ, যেটি শুক্রবারে হয়তো বিকালে স্বাক্ষরিত হতে যাচ্ছে, জুলাই সনদকে নিয়ে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? এটি একটু প্রথম প্রশ্ন। এটি কি রাজনৈতিক পুনর্জাগরণ নাকি ক্ষমতার পুনর্বিন্যাসের একটি প্রচেষ্টা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, জুলাই সনদের যে ড্রাফটটা আমাদের সবার কাছে চলে এসছে, যেটা শুক্রবারে স্বাক্ষর হবার কথা, টেকনিক্যালি সিগনেচার করা ছাড়াই কিন্তু আসলে আমরা একমত হয়ে গেছি এটার ব্যাপারে। তো হিস্টোরিক্যালি যদি দেখেন যে একটা পলিটিক্যাল ডকুমেন্টেশনের লিগ্যাল এনফোর্সমেন্ট ইনস্ট্রুমেন্টটা কী হওয়া দরকার, ওই লিগ্যাল ইনস্ট্রুমেন্টে গিয়ে আমাদের কিছু ভিন্ন মত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। ডিসপাইট অল দ্য ডিফারেন্সেস, এইটা যে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট কমিশনের মধ্য দিয়ে হয়ে গেছে, এইটা কিন্তু বটম লাইন, যে আমরা রাজনৈতিক দলগুলো এই এত বিষয় নিয়ে আলোচনা করে প্রায় একটা বিশাল সংখ্যক বিষয়গুলোতে সংবিধান সংশোধন সহ আমরা একমত হয়ে গেছি। শুক্রবার এটা স্বাক্ষর হোক বা না হোক, প্রক্রিয়া বাধাগ্রস্ত কিভাবে হতে পারে অথবা পারে না, রাজনৈতিক দলগুলো একমত হোক বা না হোক, এইটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট অলরেডি হয়ে গেছে। অতএব বাংলাদেশের আগামীর রাজনীতির নতুন বন্দোবস্ত বলেন, ফেব্রুয়ারির নির্বাচনী ম্যানিফেস্টো বলেন, প্রত্যেক জায়গাতেই এটা স্বাক্ষরিত হোক বা না হোক, এটা ইনস্ট্রুমেন্টাল হিসেবে এই জায়গাটা আসবে আলোচনাতে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই শেষ মুহূর্তের কিছু ঘষা মাজা অথবা একমত দ্বিমত খুব মোটা দাগে আমাদের সফলতা অথবা আমাদের প্রচেষ্টাকে ছোট করবে না। আমরা বোধ করছি যে আমরা অনেকটা পথ হেঁটে এসেছি। আমরা অনেক একমত দ্বিমতের পরেও রাজনৈতিক দলগুলো ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার পলিটিক্যাল হিস্ট্রি যে আমরা দেশ নিয়ে কথা বলেছি একসাথে। বাংলাদেশের ইতিহাসে মোটা দাগে দুইটা ইস্যুতে হচ্ছে পলিটিক্যাল পার্টিসগুলো একসাথে কথা বলে। একটা হচ্ছে একটা গভর্নমেন্টকে টেনে হিচড়ে নামানোর জন্য কিভাবে আন্দোলন করবে, আর দ্বিতীয়ত হচ্ছে ট্যাকটিক্যাল ভোটিংয়ের বেনিফিট নিয়ে কিভাবে ক্ষমতায় যাবে। রাষ্ট্র নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেরা কখনো বসে কথা বলে নাই আমার জানা মতে আর কি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের জায়গায় যদি দেখেন, প্রতিটা জাতির একটা রিজেনারেশন লাগে, তাকে রিজেনারেট করবার এই প্রসেসের মধ্যে আমরা অলরেডি ঢুকে গেছি এবং এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আমাদের। এই জন্য কেউ যদি বোধ করে থাকে এটা স্বাক্ষর হইল না তো কী লাভ হইল ভাই, আপনারা আমগোর বাদামের টাকা নষ্ট করলেন, রুই মাছের টাকা নষ্ট করলেন, খেজুর আর চা কফির টাকা নষ্ট করলেন, টাকা আসলে নষ্ট হয় নাই। এবং নষ্ট যেন ফিউচারে না হয়, এটার জন্য যেটা দরকার হচ্ছে ন্যাশনাল ভিজিলেন্স দরকার। এইটার মধ্য দিয়ে যেন একটা অ্যাকাউন্টেবল প্রসেস তৈরি হয়, যে এগুলো স্বাক্ষর না হলেও আপনারা একমত তো হয়েছিলেন, তারপরও কেন করলেন না। ধরেন বিএনপি ক্ষমতায় যাবে, তা না হলে জামাত যাবে, হুসোএভার যায় ক্ষমতায়, তারা তো একমত কোনটাতে হয়েছে এটা তো একটা ডকুমেন্টেশন হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যেই যাক বা না যাক, যদি বাস্তবায়ন না করে তাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য ইভেন তার রাজনীতি খেয়ে দেওয়ার মতো সাফিসিয়েন্ট ইনস্ট্রুমেন্ট এবং ম্যাটেরিয়ালস এখানে আছে। এবং আমি এটা বারবার বলেছি যে প্রত্যেকটা হিস্টোরিক্যাল ডকুমেন্টের ভিতরে তার পরবর্তী গণ অভ্যুত্থান বলেন, মুক্তির লড়াই বলেন, আজাদির সংগ্রাম বলেন, ওগুলো লেখা থাকে। যেভাবে ৭১-এর ঘোষণাপত্রে লেখা ছিল যে একটা ২৪ হবে, এবং ২৪-এর এই সনদের ভিতরেই আগামী গণ অভ্যুত্থানের বক্তব্য লিখে দেওয়া আছে। অতএব কেউ যদি মনে করে যে এই ডকুমেন্টটা দিয়ে আমি ধানাই ফানাই করব, কাগজে লেখা থাকবে একটা, আমি করব আর একটা, অথবা স্বাক্ষর করতে দিব না, এইটা দিয়ে কেউ দিন শেষে তার পলিটিক্যাল গোল অ্যাচিভ করতে পারবে না। এটার মধ্য দিয়েই দেয়ালে দেয়ালে যে আজাদির লড়াইটা ছিল, ওই লড়াইটা এখন জুলাই সনদে লিখিত হয়ে গেছে। এটাই নতুন বন্দোবস্ত এবং এটার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ বিনির্মিত হবে। অতএব স্বাক্ষর হওয়াটা এখানে পিওরলি টেকনিক্যাল জায়গা। আমি বোধ করছি আমাদের যে হিস্টোরিক্যাল অ্যাচিভমেন্টের জায়গা ছিল গণ অভ্যুত্থানের, তার বহুটা পথ আমরা পেরিয়ে এসেছি।
নিশ্চয়ই জিহাসান, আপনার কাছে একটু জানতে চাই যে সংবিধান সংশোধনের মাধ্যমে অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব কিনা, আপনি কি মনে করছেন এই বিষয়ে যদি একটু বলতেন। অর্থনৈতিক ন্যায় বিচার শুধুমাত্র সংবিধান সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অর্থনৈতিক ন্যায় বিচার করতে হলে রাষ্ট্রের অনেকগুলো লেয়ারে, অনেকগুলো প্রতিষ্ঠানে অনেকগুলো পরিবর্তন আনতে হয়। কিন্তু সংবিধান সংশোধন নিঃসন্দেহে রাষ্ট্রের এমন একটা কাঠামো তৈরি করতে পারে যে কাঠামোটা রাষ্ট্রে একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট করে শুধুমাত্র অর্থনৈতিক না, আমাদের সার্বিক সামাজিক ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক ন্যায় বিচার, বৈচারিক ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। এটা করতে পারে না, ওই ডাইরেকশন আগাইতে পারে নিশ্চয়ই। নিশ্চয়ই। আসাদুজ্জামান ফুয়াদ, দেশের মানুষ সহজভাবে একটু বুঝতে চায়, আমার দর্শকরাও নিশ্চয়ই বুঝতে চায়। আপনি যেহেতু এই প্রক্রিয়া, আপনি যে বলছেন যে এই দলিলের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যদি শুক্রবার পর্যন্তও বলি যে একদম আপনি ছিলেন এবং জানেন বিষয়গুলো, সংবিধানের কোন কোন ধারা সংশোধন এখন সবচেয়ে প্রয়োজন বলে আপনি মনে করেন, এটি যদি একটু সহজভাবে বুঝাতেন। দেখেন, সংবিধানের যে বিষয়গুলো নিয়ে আমরা একমত হয়েছি, যেখানে হাত দেওয়া দরকার, এইটা সংশোধন আকারে না, এটা হচ্ছে নতুন বিনির্মাণ আকারে সংবিধানটা তৈরি করতে হবে। সংশোধন আকারে তৈরি করলে যেটা হবে, গণ অভ্যুত্থানের ফ্রেমের একটা মোটা দাগে বক্তব্য ছিল ৭২-এর সংবিধানের লেজিটিমেসি, এবং এই লেজিটিমেসি আওয়ামী ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে চলে গেছে। ৭২-এর সংবিধান আর লেজিটিমেট ইনস্ট্রুমেন্ট না। এই লিগাল ইনস্ট্রুমেন্টটা যেহেতু এখন আর মানে বৈধ না, পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট আকারে আমাকে গভর্ন করবার জন্য, সেই জন্যই তো জুলাই সনদ হচ্ছে, এটাকে লিখিত আকারে বলা হচ্ছে। এটাই তো একটা টেকনিক্যাল ডিফারেন্সের জায়গা, যে আগামী দিনে গণপরিষদ হবে ফেব্রুয়ারিতে, না সেটা আপনার রেগুলার পার্লামেন্ট হবে। রেগুলার পার্লামেন্ট কি রেগুলার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিয়ে এখানে এই পরিবর্তনগুলো করতে পারে কিনা, কারণ সংশোধনী এমন একটা ব্যাপার, আপনি আর একটা সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট দিয়ে ওটাকে আবার বাইপাস করে ফেলতে পারবেন, আপনি একটা কোর্টের ডিসিশন দিয়ে এটাকে নাল অ্যান্ড ভয়েড করে দিতে পারবেন। অতএব এইটা আমরা সংশোধনী আকারে দেখতেছি না। দেখেন কোন জায়গাতে দেখছি না, যেমন বলা হচ্ছে যে আমরা নতুন করে 5টা মানে দেশ পরিচালনার রাষ্ট্রীয় মূলনীতির ব্যাপারে আমরা একমত হয়েছি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা, গণতন্ত্র, এগুলোর ব্যাপারে। এখন এইটা আপনি যদি সংশোধন আকারে যোগ করেন, একটা দল যদি ক্ষমতায় আসে, দল এক্স ওয়াই, সে কি এটা পুরোটা একমত হবে এটার সাথে? ধরেন বিএনপি বলছে যে সে 5ম সংশোধনী ফিরায় নিয়ে আসবে, এর মানে হচ্ছে সে আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, বাংলাদেশি জাতীয়তাবাদ, এগুলো রিইনস্টেট করবে। সিপিবি বলছে যে এটার সাথে সে একমত না, সে আগের 4টা থাকবে, নতুন 5টা প্রয়োজনে যোগ হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এইটা শুধু সংশোধনীর মধ্য দিয়ে এটা ইনস্ট্রুমেন্টাল রেজলিউশন হচ্ছে না। এই জন্য প্রশ্ন হচ্ছে যে এটা কোন ফর্মে এইটার বাস্তবায়ন হবে, এবং সেটা হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে করা হোক প্রয়োজনে। তো এই জন্য এটা সংশোধনী আকারে দেখার জরুরত না। এই জন্য আমরা দেখতেছি মোটা দাগে এইটা একটা গভর্নিং ডকুমেন্ট আকারে আসাটা বেটার। কারণ আমি পার্সোনালি মনে করি যে আমাদের সংবিধান ডিফ্যাক্টো ডেড, মানে এইটাকে কবর দেওয়া হয় নাই। মর্গে অনেক লাশ থাকে না, আপনি যে কোনো একটা মেডিকেল কলেজে যান, আপনি দেখবেন যে অনেক বছরের পুরাতন লাশ আছে, 6 বছর 8 বছরের। আমি এরকম ঘটনাও পড়েছি যে সম্পত্তির মানে লেনদেন নিয়ে এখনো রিজলভ করা যায় নাই, ধর্ম পরিবর্তন হয়েছে। লাশ কি আগের ধর্মের লোকরা পাবে না পরের ধর্মের লোকরা পাবে, এটা নিয়ে ঢাকা মেডিকেলে লাশ আছে। বিদেশি সূত্র আছে, বাংলাদেশি নাগরিক আবার বিদেশিও নাগরিক, তাহলে তার কোন ওয়ারিসরা জমির পাবে, রেজলিউশন পাবে। এখন এরকম প্রচুর লাশ মর্গে আছে, এর মানে কি মানুষগুলো মারা যায় নাই, কবর দেওয়া হয় নাই, চিতায় জ্বালানো হয় নাই, এই জন্য কি লাশটা মানে এটা মানে সে জীবন্ত, এটা বলা যাচ্ছে না। আমাদের এই সংবিধানটা অফিসিয়ালি মানে সাসপেন্ড করা হয়নি, কিন্তু এর মানে এইটা না যে সংবিধানটা এখনো জীবিত। সংবিধানটা শেখ হাসিনা যেদিন পালাইছে, ওই প্লেনে তার ভ্যানিটি ব্যাগে করে সেটা দিল্লি নিয়ে গেছে, ইট ডাজন্ট এক্সিস্ট এনিমোর। তখন আর বলতে পারেন যে তুলে দেশ কেমনে চলতেছে, বলে দেশ বাই প্রেসিডেন্স চলছে, কনস্টিটিউশনাল প্রেসিডেন্স, যে আমার আগের সংবিধানে আমরা এই কাজগুলো এইভাবে করতাম, সো এভাবে হচ্ছে। আমরা আমাদের রিসার্চে দেখেছি 50+ আর্টিকেল এই সরকার গত 13-14 মাসে রেগুলার ব্রিচ করছে। কীভাবে ব্রিচ করছে দু একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। বাজেট কোথায় পেশ হওয়ার কথা সংবিধানে বলে দেওয়া আছে না, সংসদে পেশ হবে। বাজেট এবার কোথায় পেশ হয়েছে? বিটিভিতে, রাইট, 45 মিনিট ধরে পেশ হয়েছে।
চিফ জাস্টিস কিভাবে অ্যাপয়েন্টেড হবে সংবিধানে বলে দেওয়া আছে না, অমুক তমুকের সাথে পরামর্শ করে সেদিন তারে ওইভাবে শপথ দিয়ে অ্যাপয়েন্ট করবে, হয় নাই তো, এভাবে হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে এভাবে যে আপনি এক্সাম্পল দেন, আই ক্যান ক্যারি অন উইথ এক্সাম্পলস, যে এই সংবিধানটা অলরেডি ডেড, ইট ডাজন্ট এক্সিস্ট। অতএব যেই সংবিধানটা ডেড সেখানে সংশোধন করে জুলাই সনদের কোনো জিনিস ঢুকানোর প্রচেষ্টা মানে হচ্ছে ওই মর্গে থাকা লাশগুলোকে আইসিইউতে নিয়ে অক্সিজেন সিলিন্ডারের সাথে কানেক্ট করা, যে ভাই একটু দম নেন। না, তাতে কি কোনো লাভ হবে? ডেড বডির কি আর লাভ? তাহলে প্রশ্ন হচ্ছে ওখানেই তো দ্বিমত, কিন্তু ওই দ্বিমতটা হলো ইনস্ট্রুমেন্টাল ডিসএগ্রিমেন্ট, ওটার মধ্য দিয়ে পলিটিক্যাল সেটেলমেন্ট নাই হয়ে যায় না, যে ওটা আমি কিভাবে অ্যাকোমোডেট করব, এটার মধ্য দিয়ে আমার জুলাই সনদের যে পলিটিক্যাল ইম্পর্টেন্স, এটা যে একটা হিস্টোরিক্যাল পলিটিক্যাল ডকুমেন্ট। কিন্তু তাহলে আমার আগ্রহ হচ্ছে যে এই সংবিধানকে তো রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছা মতো নিজেদের স্বার্থে ব্যবহার করেছে অতীতে, আগামীতে করবে না? করবে, অবশ্যই করবে বলেই তো এখানে হাত দিতে চাচ্ছে না অনেকে। আবার আমরা তো বলছি যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মোতাবেক নতুন সংবিধান লেখা হোক। আমরা আগে থেকেই বলেছি যে আমাদের ৭২-এর সংবিধানটা শুরু থেকেই তার বৈধতার সংকট আছে, শুরু থেকেই সে লেজিটিমেসি ক্যারি করে না। কারণ ৭২-এর সংবিধানটা কারা তৈরি করেছে? ৭০-এর পাকিস্তান ফ্রেমে নির্বাচিত পাকিস্তানের সংবিধানের রক্ষক, পাকিস্তান সংবিধান প্রণয়ন যারা করবেন এই ওয়াদা দিয়েছিলেন, তারা তৈরি করেছেন। তারাও আবার সবাই না, শেখ মুজিব এসে একটা সিলেকশন বডি করেছে মেম্বার অফ পার্লামেন্টদের মধ্য থেকে, সবাইকে নিয়ে করে নাই। এইটা কোথায় ম্যান্ডেট নিয়েছে? রেফারেন্ডামে দিয়েছে, জনগণের মতামত নিয়েছে ৭২-এর সংবিধান। ৭৩-এ যে মার্চে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আওয়ামী লীগ ম্যান্ডেট দিয়ে পাবলিক ওপিনিয়ন নিয়েছে, আমার এটা ইলেকশন ম্যানিফেস্টো, আমাকে এই সংবিধানের বৈধতা দেন। তাহলে এই ৭২-এর সংবিধানটা শুরু থেকে প্রথম দিন থেকে তার বৈধতা সংকটে ভুগছে। অতএব এইরকম একটা বৈধতা সংকটে থাকা সংবিধান কোনোভাবে ন্যাশনাল গভর্নমেন্টের ইনস্ট্রুমেন্ট হইতে পারে না। এরপরে তো আছে সংবিধানের যদি সাবস্ট্যান্স দেখেন, কন্ট্রাডিকশনসে ভরা একটা সংবিধান, একটা আর্টিকেলের সাথে আরেকটা আর্টিকেল মেনে না। আপনি বলছেন যে আমার রাষ্ট্রের নাম বাংলাদেশ, কিন্তু বলছেন যে এখানকার জনগোষ্ঠী বাঙালি বলিয়া পরিচিত হইবে। তাহলে চাকমা জনগোষ্ঠী যারা যুদ্ধ করলো আমার মুক্তির লড়াইতে, ওকে আপনি নাই করে দিলেন। কিন্তু ফুয়াদ ভাই, ১.৫ দশক না হয় ফ্যাসিবাদ ছিল দেশে, এই যে ৫৪ বা ৫৫ বছরের বাংলাদেশ, কোনো দলই আসলে এটির সংশোধন বা সংস্কারের মনোনিবেশ করেনি, স্বার্থেই ব্যবহার করেছে। সেটা তো বললাম যে আমরা গত ৫৪ বছর বাংলাদেশকে নিয়ে নিজেরা কথা বলতে পারিনি। রাজনৈতিক দলগুলো আমরা নিজেরা একটা বিষয় বুঝি বলেন, আমাদের একটা ডিফাইন্ড ফরেন পলিসি আছে যেখানে আমরা সবাই একমত, একটা ডিফাইন্ড ডিফেন্স পলিসি আছে যেখানে আমরা সবাই একমত। আমরা কি জানি আমার রাষ্ট্রের শত্রু কারা? এই প্রশ্নে কি আমরা সবাই একমত না? তো তাহলে আমার এই দেশে তো এখনো পলিটিক্সই তৈরি হয় নাই। আমার একটা বাংলাদেশপন্থী রাজনীতির যে ধারণা, সেই জিনিসটাই তো ইয়েট টু স্টার্ট। এবং এই লড়াইটাই আমরা বোধ করছি ২৪ থেকে আমাদেরকে করতে শুরু করতে হয়েছে। নিশ্চয়ই। জি হাসান, আপনার কাছে একটু জানতে চাই, সংবিধান প্রসঙ্গে একটু জানতে চাই, যদিও আপনার কাছ থেকে আমি উন্নয়ন অর্থনীতির বিষয়গুলো সহজভাবে জানছিলাম। দুটি প্রশ্ন রয়েছে। একটি হচ্ছে, কিন্তু অত্যন্ত বিশেষজ্ঞ মানুষ, নিশ্চয়ই অর্থনীতি লেখেন মানে আপনারা সংবিধান নিয়ে প্রশ্ন করতে পারবেন না, সেটি অবশ্যই, সেজন্যই করছি। বর্তমান সংবিধান যেটি এখনো রয়েছে, সেই সংবিধান অনুযায়ী দেশের জনগণের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, এগুলো যথেষ্ট সুরক্ষা মিলেছে কিনা আপনি কি পর্যবেক্ষণ দেবেন? সংবিধান ওটা গ্যারান্টি করবে, ওই গ্যারান্টিও তো সংবিধান দেয় না। মানে সংবিধান কিন্তু একটা কাগজ, এই কাগজ দিয়ে স্টেট মেকিংয়ের কিছু ফ্রেমওয়ার্ক তৈরি হয়, কিন্তু তারপরে স্টেটটা কিভাবে পরিচালিত হয় এটা নির্ভর করে যে এখানে কোন কোন ধরনের ক্ষমতা তৈরি হয়েছে, কার পাওয়ার বেশি, কার ইনফ্লুয়েন্স বেশি, পলিটিক্স কোন দিকে যাচ্ছে, বৈদেশিক রাষ্ট্রের ইনফ্লুয়েন্স বেশি। সো সংবিধানের উপর ওই প্রত্যাশাটাকেই আমি আসলে প্রশ্ন করি। এবং ফুরাদ ভাইয়ের কথা শুনতেছিলাম, আমার ভালো লাগতেছিল যে ফুরাদ ভাই ৭২ সংবিধানকে যে প্রশ্নগুলো করলেন এগুলো লেজিটিমেট, 100% লেজিটিমেট। কিন্তু একটা ডিসকাশন, আপনি আমাকে প্রশ্ন করেন নাই, তবু আমি স্বপ্নদিত হয়ে বলছি, আমরা অনেকে যারা সোসাইটি থেকে আসছি, আমরা যারা পলিটিশিয়ান না, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের কাছে মনে হয় যে সংবিধানকে কমপ্লিটলি অ্যানাল করে নতুন কিছু করতে গেলে এটা যে প্যান্ডোরার বাক্স ওপেন হবে, এটা কোন দিকে যাবে আমরা ভয় পাই। এবং এই ভয়ের সাথে আপনার প্রথম প্রশ্নটা কানেক্টেড, যে সংবিধান ইটসেলফ, এইটাকে আমরা অনেকে, আমি ব্যক্তিগতভাবে আমার নিজস্ব পলিটিক্যাল ফিলোসফির জায়গা থেকে এত ক্রিটিক্যাল কিছু মনে করি না। আচ্ছা, যে এইটার উপরেই বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারিত হবে। ইভেন যদি আপনারা দেখেন রাইট এট দিস মোমেন্ট
আমাদের জুলাই সনদের সংবিধান সংস্কার যে কমিশন আছে তাদের যে মৌলিক যে প্রস্তাবগুলো যেগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আপার হাউস পিআর, লেটসে এনসিসি ছিল, ন্যাশনাল কনস্টিটিউশন কমিশন, তারপরে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, 4টা পজিশনের সাংবিধানিক পজিশনের নিরপেক্ষ নিয়োগ, এগুলো সব গুরুত্বপূর্ণ, এগুলো হইলে ভালো হইতো এবং হওয়া দরকার, প্রয়োজনীয়। কিন্তু দিস ইটসেলফ, আপনি আমাকে প্রথম যে প্রশ্নটা করলেন যে জনগণের অধিকারের সুরক্ষা, এটার আমাদের ভাত এবং ছাদ এবং ডালের নিশ্চয়তা, বৈদেশিক রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কে ইন্ডিপেন্ডেন্স কোনো কিছু নিশ্চিত করে না। দিস আর কাইন্ড অফ ইনস্টিটিউশনাল ডিজাইন যেটা আমরা এক্সপেক্ট করি আমাদের রাষ্ট্রকে আস্তে আস্তে একটা মোর অ্যাকাউন্টেবল জায়গার দিকে ধাবিত করবে। কিন্তু অ্যাকাউন্টেবল জায়গা যে মাঝখানে পলিটিক্স হাইজ্যাক করে ফেলবে না, ওই অ্যাকাউন্টেবল জায়গার যাওয়ার পথে যে একটা একটা ভূমিকম্প হয়ে ঢাকা শহরের একটা ঘটনা ঘটে যাবে না, তারপরে স্টেট অনুযায়ী এগুলোর লট অফ লাইক আনসার্টেনিটি আছে। সো আমি এই জুলাই সনদকে আমাদের রাষ্ট্রের ডেস্টিনি হিসেবে দেখা এবং এটাকে আবার একটা মানে ফুয়াদ ভাইয়ের রেটরিক এবং ফুয়াদ ভাইয়ের চিন্তাটা আমার খুব ব্রিলিয়ান্ট লাগছে যে অ্যাকচুয়ালি সংবিধানের ভেতরেই পরবর্তী গণঅভ্যুত্থানের বীজ নিহিত। দ্যাটস ব্রিলিয়ান্ট। দ্যাট বিং সেড, যে ওইটা একটা ওইটা একটা অ্যাপ্রোচে দেখা, কিন্তু তারপরেও আমার চিন্তাটা হচ্ছে সংবিধান সার্বিকভাবে আমাদের 72-এর সংবিধান, জুলাই সনদের কারণে যে পরিবর্তনগুলো আসছে, এগুলো আমাদের আগামী রাষ্ট্র কোন দিকে যাবে সেটাতে মৌলিক অনেক পরিবর্তন নিয়ে আসবে। এটার এখনও কোনো সিগন্যাল আমি এই 168 না কতগুলো ঐক্যমত হয়েছে আমি দেখি নাই। বিকজ আমার কাছে রাষ্ট্রের পরিবর্তনের যে মূল প্রশ্নগুলো, একটা হচ্ছে যে অলিগার্কিকে আপনার এটাকে দমাইতে হবে, মিডল মানে মাঝারি সাইজের বিজনেসকে এম্পাওয়ার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যুরোক্রেসি যেভাবে করে আমাদের রাষ্ট্রের সমস্ত ক্ষমতাকে দখল করে রাখছে, সেই ব্যুরোক্রেসি ক্ষমতাটাকে কমিয়ে সোসাইটিকে, বিজনেসকে পাওয়ার হ্যান্ড ওভার করতে হবে। আমি কিন্তু রাইট এট দিস মোমেন্ট আমি পলিসি মেকিংয়ের সাথে সরাসরি জড়িত, আমি এটা মিনিস্ট্রিতে কাজ করি এবং আমি প্রতিদিন দেখি যে কিভাবে আমাদের সিভিল সার্ভেন্টস এবং আমলাতন্ত্র সিস্টেমেটিক্যালি, কোনো ব্যক্তিগতভাবে না, যে কিভাবে পাওয়ারটাকে কুক্ষিগত করে রাখে তার একদম ইনস্টিটিউশনাল ডিজাইনের জায়গায়। জুলাই সনদ কি? জুলাই সনদ ইটসেলফ ইজ আ মিসনোমার। জুলাই সনদের মধ্যে আমরা যে আবেগটা আরোপ করি, এটা আমার কাছে মাঝে মাঝে একটু কনফিউজিং লাগে। বিকজ জুলাই সনদ মূলত কিন্তু হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কারের একটা পরিকল্পনা। বিকজ 6টা কমিশন ছিল, 6টা কমিশন থেকে যেই রেকমেন্ডেশনগুলো এসেছে সেগুলোর মধ্যে কোনটা কোনটা ভালো, কোনটা কোনটা করা যাবে কি যাবে না, সেটা নিয়ে কমিশনগুলো বসে একটা কনসেনসাস কমিশন বসে একটা ঐক্যমতে পৌঁছেছে, উইচ ইজ ব্রিলিয়ান্ট। এখানে অনেক ভালো কিছু আছে, আমি 100% নিশ্চিত এটা অ্যাকাউন্টেবল রাষ্ট্রতন্ত্রের দিকে আগায় যাবে। কিন্তু ওই যে কমিশন যারা ইনিশিয়ালি লিখেছিলেন তারা কি ইনক্লুসিভ ছিলেন? তারা কি আসলে ইনস্টিটিউশনাল ডিজাইনকে খুব র্যাডিক্যাল জায়গা থেকে দেখেছেন, নাকি তারা নিজেদের তাদের গোষ্ঠীর স্বার্থের দিকে তাকাইছেন? আমাদের লেটসে আমাদের ব্যুরোক্রেসিকে সংস্কারের জন্য যে কমিশন ছিল, আমি তো দেখি যে প্রশ্নগুলোর দিকে তাকায় তারা ব্যুরোক্রেসিকে সংস্কার করার চেষ্টা করেছেন। আমি দেখি যে এটা আমার মৌলিক যে সংকট, ব্যুরোক্রেসি যেভাবে সোসাইটির উপরে ঠেক দিয়ে রাখছে, এটার কোনো ইয়ে করে না। এটা হচ্ছে যে জাস্ট কিছু ইনস্টিটিউশনাল ডিজাইন, কিছু জিনিস ওর সাথে থাকবে, কি বলে ওটা, কোনগুলো অ্যাডমিনের থেকে ব্যুরোক্রেসির ভিতরে ক্ষমতার যেই একটা দ্বন্দ্ব আছে, এটার মধ্যে কিছু ডানবাম আমি দেখছি। ডিটেলসে গেলে অনেক কিছু বলতে পারবো, রাইটের দিস এক্সাম্পল মাথায় নাই। সো জুলাই সনদ ইটসেলফ বেসিকলি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে ধারাগুলো আছে ওগুলো অবশ্যই অনেকগুলো মৌলিক বিষয় আছে, কিন্তু বাকি অনেক কিছু আমি যেরকম ব্যক্তিগতভাবে একজন উন্নয়ন অর্থনীতিবিদ হিসেবে অ্যাসপিরেশনাল, আমার অ্যাসপিরেশন ধারণ করে নাই বলে ওই জুলাই সনদকে অত একটা অনুভূতির জায়গা দেখে এটাকে বাংলাদেশ রাষ্ট্রের ডেস্টিনি হিসেবে দেখা, সেটা আমার কাছে কোয়েশ্চেনেবল। রাদার আমার কাছে মনে হচ্ছে যে সংস্কার ইটসেলফ একটা চলমান প্রক্রিয়া। জুলাই সনদের যেই জিনিসগুলো ওনারা কনসেনসাসে পৌঁছেছেন, সরকার চালাইতে গিয়ে দেখা যেতে পারে তার থেকে বেটার আইডিয়া আছে। নিশ্চয়ই বাংলাদেশের একটি তো রাজনৈতিক টানাপোড়েন আমরা দেখছি। যদি আমি বিশ্লেষণ করবার সুযোগ থাকে যে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কি দেশের টেকসই উন্নয়ন সম্ভব কিনা, এই বিষয়ে একটু পর্যবেক্ষণ জানাবেন। আর মোটা দাগে আমি শুরুই করছিলাম যে এখন টানাপোড়েনের অন্যতম
যে ইঙ্গিতবহ দিক সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ, সেটিতে আসলে এক ধরনের মতৈক্য বা বাস্তবায়নযোগ্য একটা মতামতের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক দলগুলোর। সেটিকেও আপনি একটু কীভাবে বিশ্লেষণ করবেন একটু বলতেন যদি। আচ্ছা, ধন্যবাদ। অবশ্যই জুলাই জাতীয় সনদ এটা রাজনৈতিক দলগুলোর একটা মতৈক্যের ভিত্তিতে যদি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয় এবং তার ভিত্তিতে যদি নির্বাচনের পরে বাংলাদেশের সরকার যেই আসে জুলাই সনদের মূল যে প্রশ্নগুলো আসছে সেগুলো বাস্তবায়ন করে, এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা মানে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করবে বলে আমরা সবাই মনে রাখি। অ্যাট দ্য সেম টাইম আমি এটাকেও প্রশ্ন করতে চাই যে জুলাই জাতীয় সনদে এতগুলো বড় প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো মাত্র 3-4 মাসে আলোচনার মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো সবাই একটা কনসেনসাসে পৌঁছে যাবে, মতৈক্যে পৌঁছে যাবে এবং সেটার পরে আমরা 6 মাসের মধ্যে বাংলাদেশ সুখে শান্তির বাংলাদেশে পৌঁছে যাব, এই এক্সপেকটেশনটা আমাদের একটু বেশি ভাবনা ছিল। কারণ দেখেন, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই যে মূলনীতি কী হবে। আমরা বাঙালি কি বাংলাদেশি, এই প্রশ্নেই তো আজকে 20 বছর ধরে তর্ক করলাম। তো শেখ হাসিনার পতনের পরে আমাদের একটা ঐক্য সম্ভাবনা তৈরি হয়েছে, এইটা একটা বায়বীয় ঐক্য। কারণ আমাদের এখানে পোলারাইজেশন অনেক হাই, একদিকে জামাতে ইসলামী, আরেকদিকে বিএনপি, আরেকদিকে এনসিপি, আরেকদিকে বামপন্থীরা বা যারা আছেন তাদের নিজস্ব রাজনৈতিক দর্শন আছে, নিজস্ব কিভাবে স্টেট গভর্ন করতে চান তার দর্শন আছে। বিএনপি মনে করে যে এক্সিকিউটিভ পাওয়ারকে ছোট করে নেওয়া উচিত না। আমরা অনেকে মনে করি যে এক্সিকিউটিভ পাওয়ারকে, শেখ হাসিনা যেহেতু এক্সিকিউটিভ পাওয়ারকে অ্যাবিউজ করে একটা ফ্যাসিজম তৈরি করেছে, ফলে এক্সিকিউটিভ পাওয়ার উপরে মোর চেক অ্যান্ড ব্যালেন্স থাকা উচিত। তো এই দর্শনগত পার্থক্যটা তো থাকবেই, এবং এই দর্শনগত পার্থক্যটা মিলিয়ে ওনারা পুরো সনদে একমত হয়ে সবাই কনসেনসাসে পৌঁছিয়ে একটা নির্বাচনে পৌঁছে যাবেন। আমার কাছে এই প্রত্যাশাটাকে একটু অলিকি মনে হয়েছিল, এবং খুব স্বাভাবিকভাবেই অলিক প্রত্যাশাটাকে জোর করে আমরা, যে অনেক দেশ এই ধরনের একটা প্রক্রিয়া করতে 3-4 বছরও সময় নিছে, তো সেটা আমরা খুব তাড়াতাড়ি ক্লোজ করতে চেয়েছি। আমরা এক্সপেক্ট করছি যে নির্বাচনের আগেই সবাই কোনো না কোনো কনসেনসাসে পৌঁছে যাবে। সেটা তো ওই প্রত্যাশাগুলোই কিন্তু আমাদেরকে এখন সংকটের মতো দেখাচ্ছে। আসলে আমি যদি প্রত্যাশাটাকে একটু নামায় আনতাম, এখানে আমার কাছে কোনো সংকট ছিল না। আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন দিকে বাকবদল হচ্ছে, আপনি রাজনীতি করেন, মাঠের মানুষ, এবি পার্টির জনগণের আস্থা ফেরাতে এবি পার্টির, আপনি যেহেতু একটি পার্টির পদ হোল্ড করছেন, আপনাদের বর্তমান অবস্থা জনগণের আস্থা ফেরাতে এবং নৈতিক রাজনীতি প্রতিষ্ঠায় আসলে আপনারা কি করছেন, এটি একটু আমাকে যদি বলতেন। এবি পার্টি মূলত যেটা করতে পারতেছে এখন পর্যন্ত সক্ষমতার মধ্যে, সেটা হচ্ছে মতামত তৈরি করা, যে বড় দলগুলোর ভাবনা এবং তাদের আউটলুকের বাইরেও যে মূলধারাকে রিপ্রেজেন্ট করা যায়, একটা বিশাল জনগোষ্ঠীর যে একটা ভিন্ন মতামত আছে, সেই মতামতটাও যে গুরুত্বপূর্ণ মতামত আকারে জনপরিসরে হাজির করবার সুযোগ আছে, এই কাজটা মূলত আমরা করতেছি আর কি, করার চেষ্টা করছি। এবং আওয়ামী আমলেও আমরা বলেছি যে এই বড় মোটা দাগের দলগুলো কিভাবে জন আকাঙ্ক্ষাগুলোকে রিপ্রেজেন্ট করতে ব্যর্থ হচ্ছে বারবার। এবং এই জন্য দেখবেন যে আমি যখন বিভিন্ন এলাকাতে ক্যাম্পেইন করতে যাচ্ছি, পোস্টার দেখতেছি, ব্যানার দেখতেছি, আপনারাও দেখবেন যে অমুক দলের অমুক ভাইকে, অমুক নেতাকে ভোট দিন। কেন ভোট দিব? মানে এই প্রশ্নটা তো একটা অবভিয়াস কোয়েশ্চেন। প্রশ্ন হচ্ছে যে আমরা নাগরিকদেরকেও জিজ্ঞেস করি যে আপনার কাছে যখন আসে তখন আপনি জিজ্ঞেস করেন কিনা যে আপনাকে আমি কেন ভোট দিব। এক্স্যাক্টলি। তো অধিকাংশ লোক বলে যে না, জিজ্ঞেস তো করি না। বলে যে কেন জিজ্ঞেস করেন না? বলে যে ভয় লাগে, আবার জিতে না হারে কোন পক্ষ, আবার ভুল করে ফেলি কিনা, এত বড় ক্ষমতাবান লোকদেরকে জিজ্ঞেস করে ফেলবো। তাহলে এখন চিন্তা করেন, আমি মাঝখানে দেখলাম যে একটা মার্কেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা পার্টিকুলার দলের একজন পার্টিকুলার নেতাকে ভোট দেবার জন্য একটা ব্যানার করে রাখছে। তো এখন প্রশ্ন হচ্ছে, ভোট তো জাতীয় নির্বাচনে ব্যক্তিকে অথবা দলকে মার্কাকে দেবে, একটা অ্যাসোসিয়েশন তো ভোটার না। জাতীয় নির্বাচনে তো আমরা ব্যক্তি মানুষ ভোটার, যেমন দীপ্ত টিভি তো ভোট দিতে পারবে না, তো ভোট দেবে কে? ভোট দেবে তো ব্যক্তি। তো এখন প্রশ্ন হচ্ছে, একটা অ্যাসোসিয়েশন ব্যানার করে একজন ব্যক্তিকে দলের ভোট দেবার জন্য সে ভোট চাইতে পারে কিনা, তার এখতিয়ার আছে কিনা? এখতিয়ার নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে অসঙ্গতিগুলো,
এই রাজনীতি, নাগরিক সম্পর্ক, রাষ্ট্রের সাথে আমার জনগণের যে যে সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তিটা আছে, এই চুক্তির ভিতরে যে অসঙ্গতিগুলো আছে এগুলো প্রত্যেক দিন ধরায় দেওয়ার যে কাজ, সেই নাগরিক দায়িত্বটা আমরা পালন করছি। আমরা বলবার চেষ্টা করছি যে দেয়ার ইজ এ থার্ড ওয়ে, যে রাস্তা শুধু এই পাশে আর ওই পাশে না, পলিটিক্সটা শুধু এই লেনের রাস্তার মতো না, এখানে থার্ড ওয়ে আছে, ওয়েভ আছে। আপনি যদি আকাশের দিকে তাকান দেখবেন যে একটা তারা না, হাজারো তারার মেলা হচ্ছে আকাশ। তো ওই রাজনীতির আকাশে আমরা বোধ করছি যে নতুন করে একটা ধ্রুব তারার আবির্ভাবের স্পেস আছে। তো সেই স্পেসটা নিয়ে আমরা ওয়ার্ক করতেছি। এবং সেই বিকল্প রাজনীতিটা কি? সেই বিকল্প রাজনীতি যেটা আমরা তুলে ধরবার চেষ্টা করছি, সেই রাজনীতিটা হচ্ছে যে আপনার জনগণের যেটা কষ্ট সেইটা অ্যাড্রেস করা, সেটা সমাধান করবার যে রাজনীতি, ওইটা হচ্ছে একটা বিকল্প রাজনীতি। আমার বাবা কি ছিল, আমার স্বামী কি ছিল, আমার বউ কি ছিল, তারা একসময় মেসি ছিল, তারা শোয়েব আক্তারের মতো আপনার পা দিয়া গোল দিতেন, এরকম বড় বড় লেজেন্ড, কিংবদন্তির গল্প বলে আমাকে ভোট দেন, এইটা একটা ভোটের সম্পর্ক হইতে পারে না। তা আমরা জনগণকে এটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি যেহেতু নাগরিক, আপনি যেহেতু ভোটার, আপনি আসলে কি বিবেচনা করে ভোট দেবেন এটা আপনি বোঝেন কিনা, বোঝানোর সুযোগ আছে কিনা আপনাকে। অতএব সেই চুক্তিগুলোর জায়গা থেকে আমরা বোধ করছি এবি পার্টি বাংলাদেশের রাজনীতিটাকে নতুন করে ডিফাইন করছে এমনভাবে যে পুরাতন সকল সংজ্ঞাগুলো অবসলিট হয়ে যাচ্ছে আমাদের রাজনীতির কারণে। আমাদের ভয়েসটা ছোট, প্ল্যাটফর্মটা ছোট, কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের রিচ অনেক বেশি এখন। যেটা আপনি আগে মহাসমাবেশ করে 10 লাখ মানুষের কাছে রিচ করতেন, ওটা আজকে আমি রাতে 12টার শো দিয়ে রিচ করব। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আমাদের জনগণকে পলিটিক্যালি এডুকেট করা, নতুন পলিটিক্স সম্পর্কে জানানো এবং নতুন করে তার চুক্তি রাষ্ট্রের সাথে নবায়ন করা, এবং সেই চুক্তিতে আগামী দিনে যারা যারা ভোট চাইতে আসবেন তারা সেই চুক্তির পক্ষ হওয়ার যোগ্য কিনা, সেই প্রশ্নগুলো তাকে তাড়িত করার জন্য যে কাজটা করা, সেই কাজটা আমরা করে যাচ্ছি। এবং এই কাজটাই হচ্ছে নতুন রাজনীতি বিনির্মাণের কাজ। এই বিনির্মাণের কাজটা যেটা আমরা গত 6 বছর থেকে মাইকে, বিভিন্ন ফোরামে, সভা, সেমিনারে বলেছি, সেটাই আপনারা 2024-এর গণ অভ্যুত্থানে দেয়ালে দেয়ালে দেখেছেন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেকেন্ড রিপাবলিক, সেবার রাজনীতি, সমস্যা সমাধানের রাজনীতি, পলিটিক্স অফ পলিসিস, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই যে ফ্রেজগুলো আসছে, এই যে ফ্রেজগুলো জনপরিসরের পপুলার হয়েছে, এই ফ্রেজগুলো আসছে আমাদের গত বছরের পর বছর ধরে রাজনৈতিক যে মানে নতুন বন্দোবস্তের আলাপ তোলাটা, এই তোলার একটা রেজাল্ট। এবং শুধু আমরা করেছি তা না, আরও অনেক দল করেছে, আরও অনেক নেতারা করেছেন। এটা একটা সম্মিলিত ফল আকারে আমরা দেখতে পাচ্ছি যে এটা জনপরিসরে হাজির হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা একটি দিনক্ষণও বলে দিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ আমরা আসলে একটি জাতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনকে তিনি বলছেন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, মানুষ যে দশকের পর দশক ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এমন একটি পরিবেশের মধ্যে দিয়ে আমরা হয়তো যাব। কিন্তু যদি ঠিক 13 মাস আগের চিত্র আমরা দেখি বা তার কয়েক দশকের চিত্র দেখি, যে দেশের অর্থনৈতিক অবস্থা তো খুবই নাজুক পরিস্থিতি ছিল, অন্তত গেল 5 বছরের যদি তথ্য আপনার কাছে থাকে, সেই বাস্তবতার নিরিখে এই ধরনের মোটা দাগে দলগুলোর মতৈক্য নিয়ে একটি জাতীয় নির্বাচনে যাওয়া, সেটি কি আগামীর অর্থনীতিতে প্রভাব ফেলবে কিনা? অবশ্যই প্রভাব ফেলবে। আমাদের পলিটিক্যাল কনসেনসাসের কয়েকটা অ্যাসপেক্ট আছে। সেটা হচ্ছে যে আমাদের তো অলরেডি একটা পলিটিক্যাল কনসেনসাস আছে। আজকে বিএনপি একটা সেন্ট্রিস্ট রাজনৈতিক দল, জামাতে ইসলামী একটা ডানপন্থী, একটা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল। এই পার্থক্যর ভিতরেও কিন্তু আমাদের কনসেনসাস আছে। সবাই চায় সুষ্ঠু নির্বাচন হোক, সবাই চায় পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকুক, সবাই চায় অর্থনৈতিক উন্নয়নটা সামনে আগে যাক। তাহলে ওই কনসেনসাসের জায়গাগুলোতে আমাদের এরপরে হচ্ছে যে কিভাবে আমরা স্টেটটাকে দেখতে চাই। লেটস সে আমাদের বিএনপির একটা ভিশন আছে, তারা ভিশন 31 ডিক্লেয়ার করেছে। জামাতের একটা মৌলিক নীতি আছে, তারা ইসলামপন্থী রাজনৈতিক দল, তারা রাষ্ট্র সমাজে ইসলামের নির্দিষ্ট রিফ্লেকশন দেখতে চায়। এটা তো কোনো মানে অপরাধ না, তো একটা রাজনৈতিক দল এটা চাইতেই পারে। কিন্তু এই চাওয়াগুলোর মধ্যে একটা খুব কড়া মতৈক্য ঘটায় সবাইকে তারপরেই আমরা কনসেনসাস করে রাষ্ট্র আগায় যেতে পারবো, এই ধারণাটাই আমার কাছে কোয়েশ্চেনেবল মনে হয়। ডিফারেন্স থাকবেই, এবং জুলাই সনদের ভেতরে আমরা বলতে পারি যে হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি সংবিধান প্রশ্নে মেজর কতগুলো আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো একটা মতৈক্য আমরা প্রত্যাশা করেছিলাম। ওই প্রত্যাশাটাও আমার কাছে অলিক মনে হয় যে
আমি যদি জুলাই মূল জিনিসগুলো ধরি যে আপার হাউসের পিআর নিয়ে অনেক কথা হচ্ছে, আমি তো মনে করি বিএনপির আপার হাউস অবশ্যই মানা উচিত ছিল। আবার আমি এটাও মনে করি বিএনপি আপার হাউস পিআর যদি না মানে সেইটা ওকে জোর করে গিলানোর কিছু নাই, বিকজ সে একটা রাজনৈতিক দল, তার একটা রাজনৈতিক দর্শন এবং কীভাবে সে স্টেট করতে চায় তার একটা ইয়ে চাইতেই পারে। জামাত লোয়ার হাউস পিআর চাইতেই পারে। তো আমি মানে জুলাই সনদকে এখনই সাইন করতে হবে সবার। দেখেন জুলাই সনদ বলে কিছু নাই। আমরা জুলাই সনদ এই শব্দটার মাধ্যমে শেখ হাসিনার পতনের পরে আমাদের যে সবার একটা গুড ফিলিংস, একটা ফ্যাসিজমের পতন হলো, আমি বিদেশ থেকে আমি দেশের বাইরে ছিলাম, আমি দেশে আসতে পারিনি, আমি আসতে পেরেছি। সো ওই যে প্রত্যাশার সাথে জুলাই সনদকে আমরা কানেক্ট করছি, কিন্তু জুলাই সনদ ইটসেলফ এইটার সাথে গণ অভ্যুত্থানের কোনো ডাইরেক্ট লিঙ্কেজ নাই। জুলাই সনদ মূলত শেখ হাসিনার পতনের পরে সংস্কারের যে 6টা কমিশন করা হয়েছে, এই কমিশনের যে মূল প্রস্তাবগুলো, সেই প্রস্তাবগুলোর মধ্যে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা ডিসকাশনের রেজাল্ট। সো এটা মূলত একটা প্ল্যান অফ রিফর্ম। এই প্ল্যান অফ রিফর্ম ক্রমাগত পাল্টাইতে থাকবে। এটা কখনো এই জুলাই সনদের মাধ্যমে প্ল্যান অফ রিফর্ম শেষ হবে না। জুলাই সনদ যখন বাস্তবায়ন করতে যাবে, আমি বলছি, তখন দেখা যাবে যে অনেকগুলো প্রস্তাব ওটার থেকে বেটার প্রস্তাব আছে। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে দেখা যাবে যে অনেকগুলো প্রস্তাব আছে যেটা আমাদের বিভিন্ন বাস্তবতায় করা যাচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে দেখা যাবে যে অনেকগুলো প্রস্তাব রাজনৈতিক দলগুলোই মনে করতেছে আগে যেটা ভাবছিলাম এটার থেকে এটা এখন ভালো মনে হচ্ছে না। তার মানে এক ধরনের রিজিডনেস থেকে বেরিয়ে আসতে পারছে না। পারছে না মানে জুলাই সনদকে, এটা তো অনেকগুলো 168 না কতগুলো প্রস্তাব আছে। তো 168টা প্রস্তাবের একটা সম্মিলিত ডকুমেন্টস, যেটা একটা সংস্কারের রোডম্যাপ। জুলাই সনদের বদলে যদি আপনি বলতেন সংস্কারের রোডম্যাপ, এটা মোর রিফ্লেক্টেড অফ আসলে জুলাই সনদটা কি। তো সংস্কারের রোডম্যাপ তো কনস্ট্যান্টলি পাল্টাতে পারে। এটা আমি আরেকটা জিনিস বলি, এখন যারা সংস্কারের প্রস্তাবটা ডিজাইন করেছেন তাদের মধ্যে অধিকাংশই কখনো এক্সিকিউটিভ পজিশন হোল্ড করেন নাই, অধিকাংশ নির্বাচন হন নাই। প্রফেসর আলী রিয়াজ মানে কখনোই রাষ্ট্রচালনার সাথে সংশ্লিষ্ট ছিলেন না। মুনির হায়দার ভাই কখনোই কোনো এক্সিকিউটিভ পজিশন হোল্ড করেন নাই। একমাত্র বিএনপি সালাউদ্দিন সাহেব, ওনার অভিজ্ঞতা আছে, ব্যুরোক্রেসি অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তো ইট ইজ ভেরি ওয়েল পসিবল আমাদের এলিটদের যে একটা রাষ্ট্রভাবনা, রাষ্ট্র সংস্কারের ইমাজিনেশন এখানে কনস্ট্যান্টলি আমরা ইম্পোজ করে গিয়েছি। তো আমি ওই ক্রিটিকটা বেশি ভিতরে যেতে চাচ্ছি না। আমি এটাই বলতে চাচ্ছি যে জুলাই সনদ বেসিক্যালি একটা সংস্কারের রোডম্যাপ। এই রোডম্যাপটা ক্রমাগত পরিবর্তনশীল একটা ডকুমেন্টস হিসেবে আমাদেরকে চলমান ডকুমেন্ট হিসেবে ট্রিট করতে হবে। এটাকে একটা এন্ড অফ টাইম হিসেবে ডিল করাটা আমাদের চিন্তার মধ্যে একটা ব্লকেজ তৈরি করছে। আমি ব্লকেজ থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাই সবাইকে। নিশ্চয়ই। একটি বিষয় আপনার বিশ্লেষণ, যেহেতু আপনি বিদেশে ছিলেন বললেন দেশেই আসা যাচ্ছিল না, সেই প্রেক্ষাপটগুলো তো আমরা জানি, বা সবাই মোটামুটি বাংলাদেশে কিভাবে আসলে ছিল সেটি রয়েছে। অর্থনীতির বিষয়টি একটু বুঝতে চাই। যেমন আমি যদি বলি দুর্নীতি, স্বজনপ্রীতি বা রাজনৈতিক অপব্যবহার, এসব অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থনীতিকে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত করেছে এই 1.5 দশকে। 100%, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। বিশ্বের যে কোনো দেশেই যদি দুর্নীতি হয়, সেটা কারো না কারো কাছ থেকে অর্থটা নিয়ে এমন একটা রেন্ট সিকিং গোষ্ঠীর কাছে যায়, সেটা প্রোডাক্টিভ হয় না। সো অবশ্যই সেগুলো আমাদের ক্ষতি করেছে। এবং আওয়ামী লীগ আমলকে নিয়ে আমার যেটা ক্রিটিসিজম, সেটা হচ্ছে যে এই দুর্নীতি এবং রেন্ট সিকিং মানুষের গলার উপরে ঠেক দিয়ে তার মানে অর্থটা কেড়ে নেওয়া, এটার ফলে আমাদের কস্ট অফ লিভিং বেড়েছে, আমাদের কস্ট অফ ডুইং বেড়েছে, আমাদের প্রোডাক্টিভিটি কমেছে, আমাদের বিনিয়োগ কমেছে এবং মানুষ দরিদ্রতর হয়েছে। সো এটার প্রভাবটা এত বেশি ছিল, নতুন বিনিয়োগ হয়নি, সেটা অবশ্যই আমাদের অর্থনীতির উপর প্রভাব ফেলে। রাজনৈতিক একটি সংকটময় পরিস্থিতি উত্তরণের দিকে বাংলাদেশ যাচ্ছে, অর্থনৈতিকভাবে নিশ্চয়ই চ্যালেঞ্জ রয়েছে। মোটা দাগে বাংলাদেশের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কি দেখছেন সামনের কয়েক মাসের, এটি যদি একটু বিশ্লেষণ করেন। কি নির্বাচনের পূর্বে? রাইট, নির্বাচনের পূর্বের সময়টা অত্যন্ত অল্প। এটা একটা ওয়ান সাইকেলের মধ্যে অর্থনীতিতে আমি মেজর কোনো সংকট দেখি না, কিন্তু বরং আমি নির্বাচনের পরে যে দলই আসবে তার জন্য 4-5টা মেজর সংকট রয়ে গিয়েছে। প্রথমত ব্যাংকিং সেক্টরে আমাদের এখন খেলাপি ঋণ প্রায় 40%-এর কাছাকাছি চলে গেছে। পৃথিবীতে এটা সর্বোচ্চ। 40%-এর কাছাকাছি চলে যাওয়া মানে অনেকগুলো ব্যাংক আসলে কিন্তু দেউলিয়া হতে থাকবে। দেউলিয়া যদি নাও হয়, আমাদের সরকারগুলো তাদেরকে, বাংলাদেশ ব্যাংক তাদেরকে দেউলিয়া ঘোষণা করতে চায় না।
সো ইভেনচুয়ালি তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়ে টেকায় রাখে। লিকুইডিটি সাপোর্ট দিয়ে যখন টেকায় রাখবে তখন তাকে টাকা ছাপাইতে হবে, সেক্ষেত্রে সরকারের ফিসকাল স্পেসটা সংকুচিত হবে। সো এটা একটা মেজর ইস্যু। সেকেন্ডটা মেজর ইস্যু হচ্ছে আমি বলছি আমাদের স্টেট ওন এন্টারপ্রাইজ নিয়ে বর্তমান সরকার কোনোই কাজ করেনি। আমাদের রাজস্ব এবং আমাদের ফিসকাল জায়গাতে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে লেটসে আমাদের এই যে আমাদের বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের কারণে আমাদেরকে যে পরিমাণ ভর্তুকি দিতে হয় এবং যে প্রকল্পগুলোকে বাতিল করার কথা এগুলো কোনো কিছু করা হয়নি। সো দ্যাট ইজ এ মেজর ইস্যু। তৃতীয় যে মেজর ইস্যু যেটা বলবো যে বাংলাদেশের সরকার অত্যন্ত মাথাভারী প্রশাসন হয়ে গেছে। তাদের যেটুকু পাবলিক সার্ভিস ডেলিভার করতেছে তার থেকে অনেক বেশি তারা ব্যয় করছে এবং এই ব্যয়টা করতে গিয়ে তাদের ডেফিসিট অনেক বেশি নিচ্ছে, ঋণ বেশি নিচ্ছে। ঋণটা বেশি নেওয়ার কারণে ইভেনচুয়ালি আমাদের প্রাইভেট সেক্টরের হাতে ঋণ নেওয়ার ক্ষমতা থাকছে না, সেটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে। সো এই তিনটা প্রধান ইস্যু সরকারকে রিজলভ করতে হবে। কিছু স্বস্তির জায়গা আছে না। ফোর্থ একটা মেজর ইস্যু সেটা হচ্ছে যে আমাদের ইনফ্লেশন স্টিল হাই, এই ইনফ্লেশনটাকে কমাতে হবে এবং প্রধান ইস্যু হচ্ছে যে কর্মসংস্থান, তার সাথে কানেক্টেড ইজ জিডিপি। তবে আমি অ্যাকচুয়ালি শেখ হাসিনার সময়কালে আমি সবসময় বলতাম যে শেখ হাসিনার পতন হবে একটা আর্থিক সংকট দিয়ে, কিন্তু সেই অর্থনৈতিক সংকটের আগে শেখ হাসিনার পতন একটা গণ আন্দোলনের মুখে গণঅভ্যুত্থানের মধ্যে হয়ে গেছে। সো আর্থিক সংকটের যে প্রধান ফ্যাক্টরগুলো ছিল এগুলো কিন্তু কোনোটাই যায় নাই, এগুলো কিন্তু আলটিমেটলি আগামী সরকার ইনহেরিট করবে এবং সেই জিনিসগুলো এখন দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। তার বড় একটা কারণ হচ্ছে আমাদের যেই জিডিপি কিন্তু আমার নিজস্ব প্রেক্ষাপট, আমার নিজস্ব ক্যালকুলেশনে জিডিপি ক্যালকুলেট করছে আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ড মানে আমাদের সার্বিক ডিমান্ড কিন্তু কমে এসেছে। এটার কারণে প্রাইসেস আর স্ট্যাবিলাইজড। আমাদের ইভেন যে ইনফ্লেশন আছে তার মধ্যে থেকেও কিন্তু আমাদের প্রাইস কিন্তু স্ট্যাবিলাইজ আছে। কিন্তু যখনই আগামী সরকার আসলেই তার খরচটা বৃদ্ধি করবে, যখনই বিজনেসগুলো বিনিয়োগ করা শুরু করবে, তখনই আবার কিন্তু অ্যাগ্রিগেট ডিমান্ডটা বেড়ে যাবে। অ্যাগ্রিগেট ডিমান্ডটা বেড়ে গেলে আবার কিন্তু আরও বেশি আকারে ইনফ্লেশন আসতে পারে। সো এগুলো এখন সব কিছু মিলে আগামী সরকারের জন্য অর্থনীতি প্লাস অর্থনীতির সাথে তো আমাদের সুশাসনও জড়িত, স্টেট, হ্যাঁ, সুশাসন কানেক্টেড। সো এগুলো একটা প্রধান সংকট হয়ে দাঁড়াবে। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ জিয়া হাসান, আমাকে সময় দিয়েছেন। শেষের ভাগে রয়েছে একদম অনুষ্ঠানের। আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে সবশেষে যে কঠিন প্রশ্নটি, যেটি দেশের মানুষ আসলে বেশি জানতে চায়, আপনারা রাজনীতি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে যে সময় রয়েছে নির্বাচন করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট আয়োজন, ইসির কর্মকাণ্ড, সামগ্রিকভাবে মোটা দাগের চ্যালেঞ্জ কি? সবগুলোই তো চ্যালেঞ্জ। সার্টেনলি মোটা দাগে চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের রাষ্ট্রই গত 23-24 বছরে কোনো ভালো নির্বাচন করে নাই 2001-এর পরে। তো একটা ইনস্টিটিউশনাল মেমোরি লস আছে এখানে, কাইন্ড অফ ধরেন ইলেকশন ডেমেনশিয়া বলতে পারেন, যে আমাদের টোটাল মানে ইলেকশন করবার কোনো স্মৃতি নাই। আমাদের রাতের ভোট করবার স্মৃতি আছে, একতরফা করবার স্মৃতি আছে, তারপরে ইঞ্জিনিয়ারিং করবার স্মৃতি আছে, ডামি করবার স্মৃতি আছে, কিন্তু সবাইকে নিয়ে একটা ভালো নির্বাচন করবার স্মৃতি আমাদের নাই, অফিসারও নাই যে একটা ভালো নির্বাচন করেছে এমন অভিজ্ঞতা সম্পন্ন দেশের জনগণের ভোট দেওয়ার স্মৃতিও নাই। এক্স্যাক্টলি। তো এই সব কিছু মিলে এইটাকে একটা কালেকটিভ চ্যালেঞ্জ আকারে নেয়ার ব্যাপার আছে। তো সেখানে এই চ্যালেঞ্জগুলো যেমন বড়, বাট এই চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করবার জন্য এখনও সময় একেবারে শেষ হয়ে গেছে তেমনটা আমি বোধ করছি না। অন্তর্বর্তীকালীন সরকার যদি বোধ করে, রাজনৈতিক দলগুলো যদি সবাই মিলে সহযোগিতা করে, একটা ভালো নির্বাচন জাস্ট ম্যাটার অফ টাইম। পলিটিক্যাল ভায়োলেন্স কে করবে? পলিটিক্যাল পার্টিগুলো তো করবে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি প্রত্যেকটা সংসদীয় আসনে আপনারা পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ে একটা ইলেকশন লিয়াজো কমিটি করেন, যেটা লোকাল নির্বাচন কমিশন অফিসার এটা ডিল করবে। তাহলে আপনি জানছেন এখানে পটেনশিয়াল সমস্যাগুলো কি কি। যদি প্রত্যেকটা আসনে আপনার ইন্টেলিজেন্স এখন থেকে অ্যাক্টিভ হয়, আপনার ডিস্টার্বিং এলিমেন্ট আমি দেখেছি আমার কনস্টিটিউয়েন্সিতে আছে কত 200 লোক আছে সর্বোচ্চ। তো আপনার এই 200 লোককে আপনাকে ম্যানেজ করতে হবে। কাউকে আপনি নিউট্রালাইজ করবেন, কাউকে জেলে ভরবেন, কাউকে এলাকা থেকে বাইরে থাকার জন্য রিকোয়েস্ট করবেন যে ভাই আপাতত এই 6 মাস আপনি এলাকায় থাকেন না, আওয়ামী লীগের সাথে থাকেন, ওই কলকাতায় গিয়ে ঘুরে আসেন, হলিডে করে আসেন। বিভিন্ন ফর্মে আপনি তাকে নিউট্রালাইজ করতে পারবেন, এটা সরকার চাইলে সম্ভব। সব মিলিয়ে হচ্ছে যে নির্বাচন কমিশনের কিছু ঘাটতির জায়গা আছে এবং তাদেরকে এই চ্যালেঞ্জগুলো পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগ করে ম্যানেজ করতে হবে। কারণ আমরা বোধ করছি চ্যালেঞ্জ অনেক, কিন্তু সেগুলো এখনো সমাধানযোগ্য না এমনটা আমি বোধ করছি না, মনে করছি না। নিশ্চয়ই।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অসংখ্য ধন্যবাদ। জিয়া হাসান, ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও সময় দিয়েছেন দুজনই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আগামী যে সুন্দর বাংলাদেশ, যেটি আমরা প্রত্যাশা করি, ভোটের মাধ্যমে সেই বাংলাদেশে মানুষ তাদের মতামত স্বাধীনভাবে বাঁচতে পারবে, এই প্রত্যাশা করেই আসলে আজকের দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ শেষ করছি। পরের পর্ব দেখার আমন্ত্রণ তো থাকছেই। শুভরাত্রি।